সম্ভবত 72,000 টাকা হাইয়েস্ট ইয়ে বেসিক 78,000 তো এই টাকাটা ইল গটেন মানি হলে যা হয়। এখন বিষয়টা হচ্ছে এই ইল গটেন মানির করে হলো কিভাবে, যে এই টাকাটা ওনার পিতা কিভাবে আয় করলেন, ওটা ওনার পেনশনের টাকা দিয়ে উনি করলেন, এটা এক বছর কোরবানিতেই কি এত টাকা উনি খরচ করলেন, নাকি উনি সারা জিন্দগিতে যত ইনকাম করেছেন, তো ওই ইনকাম গুলো ওই সোর্স গুলো আমাদের সামনে আসা উচিত। সুশিক্ষিত মেধাবী লোকজন মেধা খরচ করেই ওরা এইসব টাকা পয়সার মালিক হয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এটা কেন হয়েছেন, আমি প্রথম কথা যে বলতে যে 15 লাখ টাকার যে ছাগল কাণ্ড, ছাগল কেনা এর যে কোরবানির জন্য, এটা একটা জিনিস কি আপনার হচ্ছে টাকা যদি ইল গটেন মানি হয়, টাকা যদি আপনার না হয়, তাহলে আপনি ওই টাকা যত 15 লাখ টাকা 15 মিলিয়ন খরচ করতে আপনার তো কোনো আপত্তি নেই, কিন্তু টাকাটা তো আপনার পকেট থেকে যাচ্ছে, টাকাটা তো আপনার পকেট থেকে যাচ্ছে। সমস্যা হচ্ছে ভদ্রলোক ইফাত উনি কার ছেলে, ছাগলের দাম কত, টাকা দিয়েছেন কিনা, এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে। কিন্তু আমরা এমন একটা দেশে বসবাস করছি, গত এক সপ্তাহ ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে আমাদের নাকি নিশ্ছিদ্র একটা নিরাপত্তা বিভাগ আছে, আমাদের ইন্টেলিজেন্স এত স্ট্রং, সবকিছু ধরে ফেলতে পারে। একজন মানুষ কোরবানির ছাগল কিনলো, উনি লক্ষ টাকা অ্যাডভান্স করলো, অ্যাডভান্স করে নাকি আর ছাগল নিতে আসেন, যখন সোশ্যাল মিডিয়াতে সব নিউজ এসে গেছে তখন। তো এইটার উনি অ্যাড্রেস খুঁজে পাওয়া, লোকটা কে, তাকে খুঁজে পাওয়া, এটা কি কঠিন কোনো বিষয়? এবং যার বাবা, যাকে বলা হচ্ছে যে প্রজেক্টেড ফাদার, যিনি যে যাকে প্রজেক্ট করা হয়েছে ফাদার হিসেবে, উনি বলছে আমার ছেলে না। ঠিক আছে, উনার ছেলে যদি না হয় তাহলে কার ছেলে? আর যদি উনার ছেলে হয়ে থাকে তাহলে এই 15 লক্ষ টাকা দিয়ে একটা খাসি কোরবানি দেওয়া, এবং এর সাথে সাথে আর তো গরু তো আছেই, তো এই যে সবকিছু মিলিয়ে এই যে এই 15 লক্ষ টাকা আসে কোথায়? একজন সরকারি কর্মকর্তা উনি যখন চাকরিতে থাকেন, উনি ঈদ বোনাস কত টাকা পান? উনার ঈদ বোনাসের পুরো টাকা দিয়ে যদি একটা খাসি কেনেন, তাও তো উনি 1 লক্ষ টাকাও হয় না। সম্ভবত 72,000 টাকা হাইয়েস্ট ইয়ে বেসিক 78,000 তো এই টাকাটা ইল গটেন মানি হলে যা হয়। এখন বিষয়টা হচ্ছে এই ইল গটেন মানির করে হলো কিভাবে? এখন হয়েছে এইভাবেই যে এইসব কর্মচারীরা যে অ্যাকাউন্টেবিলিটি, তারা উনি বলেছেন উনি সর্বোচ্চ রেভিনিউ কালেক্টর, ভালো, উনি রেভিনিউ দেশের জন্য করেছেন, এবং উনার যে আমি জানি না উনি নিজের জন্য করেছেন কিনা, উনি নিজের জন্য উনি যদি না করে থাকেন তাহলে উনার ছেলে কিভাবে এত টাকার মালিক হলো? উনার ছেলে তো এখনো তার যে বয়স, ওটা যে উনি কোনো কর্মকাণ্ড করে না, ব্যবসা বাণিজ্য করেন না, তাহলে টাকাটা কোত্থেকে আসলো? ওইটার একটা উনি যদি এটা ব্যাখ্যাটা দেন, উনি সন্তান তো উনি বলছেন আমার সন্তান না, উনি সন্তান না হলে যার সন্তান, উনি যদি ব্যাখ্যাটা দেন তাহলে জনগণের বুঝতে একটু সুবিধা হয় যে টাকার উৎসটা কি। এবং সাধারণত এটা যে উৎস না জানাতে আমাদের কাছে এখন এটা আমরা অনুমান করছি, আন্দাজ করছি যে সাধারণত মা বাবার কেউ যদি প্যারেন্টের কর্মকাণ্ড থেকে আয় আসে, ছেলেমেয়েরা টাকা পয়সা পায়, তো সুতরাং ওখান থেকে যদি পায়, এবং কোরবানির জিনিসটা তো দেওয়ার কথা, তার যে বয়স এখনো, সে কোরবানি তার বাবা হয়তো তার নামে দিতে পারে একটা কোরবানি, কিন্তু সে নিজে তো কোরবানি করার ইনকাম তো নাই তার। কোরবানি তো তাদের উপর, যদি ইসলামিক নিয়ম অনুযায়ী তাদের উপর কোরবানি ওয়াজিব। আপনি বলছেন ইনকাম নাই, উনি তো 15 লাখ টাকা ছাগলেই উনি ইয়ে করলেন এবং প্রদর্শনও করলেন। করলে এই টাকাটা উনি আসলে এটা যদি ওনার পিতার টাকা হয়, তাহলে আমাদেরকে একদিকে এগোতে হবে যে এই টাকাটা ওনার পিতা কিভাবে আয় করলেন, ওটা ওনার পেনশনের টাকা দিয়ে উনি করলেন, এটা এক বছর কোরবানিতেই কি এত টাকা উনি খরচ করলেন, নাকি উনি সারা জিন্দগিতে যত ইনকাম করেছেন, তো ওই ইনকাম গুলো ওই সোর্স গুলো আমাদের সামনে আসা উচিত। উনি অনেস্টলি হতে পারে, ব্যবসা হতে পারে, উনার প্যাটার্নাল প্রপার্টি হতে পারে, অন্য কোনো হতে পারে। আমরা চাই এটা পরিষ্কার ভাবে আমরা এটাকে একটা ব্যাখ্যা চাই, এবং রাষ্ট্র যেহেতু এটা সবকিছুই জানে, রাষ্ট্র আমাদের স্ট্রং নিরাপত্তা বিভাগ আছে, আমাদের গোয়েন্দা বিভাগ আছে, ওনারা এই খবরটা নিতে 24 আওয়ার্স তো লাগে না। আমরা দেখেন সিভিল সার্ভিস পরীক্ষার যারা কোয়ালিফাই করে, বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক হিসেবে যারা জয়েন করেছি, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট নিতে যে 1 ঘন্টা খানিক লাগে, ওরা জাস্ট
একে রেলেভেন্ট থানাকে ইনফর্ম করলে থানা ওরা জানিয়ে দেয়। এখন আমি তো দেখতে পাচ্ছি যে যে নিজাম হাজারি সাহেব যে এমপি ফেনীর প্রপারের যে এমপি, উনি অলরেডি বিষয়টাকে আনার্ট করেছেন, বিষয়টাকে সামনে নিয়ে এসছেন। তো উনি যদি সার্টিফাই করে, একজন লোকাল এমপি যদি সার্টিফাই করে যে উনার ছেলে যে পক্ষেরই হোক, প্রথম পক্ষ হোক দ্বিতীয় পক্ষ হইতে উনার সন্তান, সুতরাং এবং টাকাটা ওনার ছেলে যদি খরচ করে থাকে, তো এটা কোত্থেকে আসতো, টাকার সূত্রটা কি, সেটা এটা কি তার দাদা বাড়ির নানা বাড়ির সম্পত্তি থেকে আসছে, নাকি পিতার ইনকাম থেকে আসছে, নাকি অন্য কিভাবে আসছে, ওইটাকে আমাদের জানা। এর আগে আমি তাকে বলতে চাই না যে সে এটা অসৎ উপায়, ইল গটেন মানি, এটাও বলতে চাই না। তবে এটা সত্য কথা যে মানুষের কাছে এই প্রশ্নটা এসছে যে এটা ইল গটেন মানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত সমূহ। এখন প্রশ্ন হচ্ছে এই ইল গটেন মানি যদি হয়ে থাকে, কেন এত বেশি ইল গটেন মানি পাওয়ার, যারা কোরবানি দিতে 15 এটাই কথা। এবং বিষয়টা হচ্ছে এই যে ঘুষ খাওয়া নেওয়া, এটা সাধারণ বাংলাদেশে এটা একটা অনেকটা এটা কনভেনশনে দাঁড়িয়ে গেছে যে বাংলা ঘুষ খায়, এবং ঘুষ খাওয়াকে আমরা এমনই দেখি সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও, যে দেখে যে ছেলের বাড়তি ইনকাম আছে কিনা, যে ছেলে কি করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, উনাদের তো কোনো হালাল ইনকামের বাইরে কিছু নেই, তো ওইটা হবে না। তো উনার যে অন্য কোনো বেশি অনেস্ট অন্য কোনো চাকরি করে না, ওইটা হবে না। বলে যে খোঁজে যে বাড়তি আয়ের সুবিধা আছে কিনা। তো বাড়তি আয়ের সুবিধা, এটা তো বাংলাদেশে এক ধরনের এটা আনঅফিসিয়াল একটা কনভেনশন হয়ে গেছে। বাট এটা তো এটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ। এটা আইনগতভাবে সম্পূর্ণভাবে কেউ এটা, যিনি ঘুষ খান উনি দাবি করতে পারেন না যে উনি যেই সূত্র, উনি প্রমাণ করতে পারেন না যে এই সূত্র থেকে টাকাটা এসছে, এবং এই টাকার কোনো ট্যাক্স দেওয়া হয় না। এই সূত্র উনি কখনো উল্লেখ করতে পারেন না। বিভিন্ন ভাবে আমাদের এই ধরনের বাজেটের সুযোগ নিয়ে, বাজেটে যেমন কিছু ইয়েকে ইল গটেন মানিকে হোয়াইট করবার জন্য এটাকে বিভিন্ন ভাবে ট্যাক্স 15% ট্যাক্স দিয়ে এটাকে সাদা করা হয়। কিন্তু এই ধরনের সুযোগগুলো এইসব লোকগুলো খুঁজতে থাকে, খুঁজে তাদের টাকা পয়সাকে ওরা হোয়াইট করে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা একটা বেআইনি কাজ, এটা একটা এটা অন্য ভাষায় বলতে গেলে এটা হচ্ছে সম্পূর্ণভাবে এটা একটা অপরাধমূলক এটা কর্মকাণ্ড, এবং এটা চৌর্যবৃত্তি। এবং এই সূত্র থেকে যদি, যেহেতু এটা প্রদর্শন করতে পারছে না উনি, এবং এটা ট্যাক্স দিচ্ছে না, সুতরাং আমরা ধরে নেব যে এটা ইলিগাল মান। সুতরাং এটা ইলিগাল কেন সেটা একটা দেখতে হবে। আর সব সরকারের আমলে যেটা হয়েছে আমি দেখতে, এখন বর্তমান সরকার ক্ষমতায় আছেন দীর্ঘ একটানা 15 বছর ধরে। 15 বছর। এখন আমি যদি একটা জিনিসকে জাস্টিফাই করতে যাই, এখনকার যে চুরি হচ্ছে, এখনকার দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিকে যদি আমি জাস্টিফাই করতে যাই, এটার জন্য যে 15 বছর আগে কি হয়েছে, ওটা 15 বছর আগের ঘটনা। এবং এই 15 বছরকে দেখিয়ে 15 বছরকে সামনে এনে বাকিরা বর্তমান সরকার ক্ষমতা এসছে, যে ওরা খারাপ বিদে তো আপনারা ক্ষমতা এসছে, এই সরকার ক্ষমতা এসছে। সুতরাং আবার ওই খারাপ উদাহরণটাকে কেন আপনি টানবেন? এটা মন্দ উদাহরণকে টেনে আবার আপনার সমস্ত কর্মকাণ্ডকে মন্দতে রূপান্তর করবেন কেন? তবে আমার যে বিশ্বাস সেটা হচ্ছে এইসব লোকগুলো সরকারি কর্মকর্তারা, ওনারা তো যে ইয়েতে যারা ইনকাম ট্যাক্সে চাকরি করেন, ওনাদের যে বড় বড় এরা সিভিল সার্ভিস করা, এটা একটা সুশিক্ষিত, অত্যন্ত সুশিক্ষিত মেধাবী লোকজন, মেধা খরচ করেই ওরা এইসব টাকা পয়সার মালিক হয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এটা কেন হয়েছেন, বিষয়টা হচ্ছে এটা কারো না কারো নোটবুকে, ভালো গুড বুকে আছে। এই যে এত টাকার মালিক হয়, কিছুদিন আগে আমরা দেখলাম ট্যাক্সের একজন বড় মহিলা কর্মকর্তা, উনার উপরে এমবার্গো জারি করে হয়েছে, উনি যাতে বিদেশে যেতে না পারেন। উনার এই ধরনের বিশাল সম্পত্তির মালিক। এই যে এই জিনিসগুলো যখন একটা ছাগল কোরবানির যদি না হতো, ছাগলটার সাথে যদি ওই ছেলের ছবি না আসতো, তাহলে হয়তো এই জিনিসটা অপ্রকাশিত থেকে যেত। সুতরাং আমাদের যে দুর্নীতি দমন বিভাগ, আমাদের যে ইন্টেলিজেন্স, এরা যে কাজ করে না, এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা যে এরা কিছু একটা ধরা পড়ার আগে, যেমন বেনজির সাহেব, যে আজিজ সাহেব, ওনারা যদি ধরা না পড়তেন, ওনার পত্রিকা যদি রিপোর্টটা না হতো, একজন এমপি যদি তাকে দুর্নীতি দমন কমিশনে নিয়ে না যেতেন, তাহলে এগুলা সবসময় এটা হিডেন থেকে যেত, এটা অপ্রকাশিত থেকে যেত। সুতরাং এখন আমাদের সময় এসছে যে এই ধরনের কর্মকর্তারা কিভাবে এদেশের মানুষ না খেয়ে থাকে, বাংলাদেশের মানুষ 50 ভাগ লোক
শিক্ষিত লোকের ভিতর 50 ভাগের বেশি হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্টের ভিতরে আছে অথবা আনএমপ্লয়েড। এই অবস্থায় এই ধরনের লোকগুলো পুরো জাতিকে, তাদের পুরো ন্যাশনাল ইনকামকে তারা লুটি পুটে খাচ্ছে, পুরো জাতিকে ওরা অন্ধকারে রেখে দেশের সম্পদকে লুটপাট করে খাচ্ছে। সুতরাং এখন এটাকে যদি জাস্টিফাই করতে চায় পলিটিক্যালি, তাহলে আমার মনে হয় এর চাইতে দুর্বৃত্তায়ন, রাজনৈতিক ভাবে এর চাইতে দুর্বৃত্তায়ন আর কিছুই না। তবে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, কখন এরা সুযোগ পায় তখনই যখন দেখে রাজনৈতিক দলের রাজনৈতিক সরকার যখন বৈধতা থাকে না, রাজনৈতিক সরকার যখন ব্যাপকভাবে বৈধতার সংকটে ভুগতে থাকে, তখন এই সুযোগগুলো এই ধরনের আমলারা, পুলিশ আমলা এবং অন্যান্য কর্মকর্তারা দিতে থাকে। কারণ জানে যে আমাদের যে পরপর 3টি নির্বাচন, ইনফ্যাক্ট 4টি নির্বাচন, 2008 সালের যে নির্বাচন, আপনি যদি প্রণব মুখার্জির বইটি পড়েন, আপনি যদি জলিল সাহেবের দেখেন, ইন্টারভিউ দেখেন, জলিল সাহেব পুরো পরিষ্কার বলেছে 2008 সালের যে নির্বাচনটা ছিল, দ্যাট ওয়াজ দ্য রেজাল্ট অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে। এরপরে প্রণব মুখার্জি বলেছে ওই যে হর্স ডিপ্লোমেসির ক্ষেত্রে, যে আপনি যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায়, শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে, তোমার চাকরি যাবে না। সুতরাং এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজে বলেছেন এটা আমাদের আন্দোলনের ফসল, আমরা ক্ষমতা আসছে সবকিছু বৈধতা দিব, সবকিছু বৈধতা দিয়েছে। এরপরে 2014 সালের যে নির্বাচন, সেটা তো আপনি দেখেছেন, সেটা তো কোনো আগে নির্বাচন হয়ে গেছে, যে নির্বাচন ছাড়াই নির্বাচিত হয়ে গেছে 100 মতো। তারপরে 2018 সালের নির্বাচন, সেখানে পুলিশ, বিডিআর, আনসার যা খুশি মনের মাধুরী মিশিয়ে সবাই ভোট দিয়ে একটি দলকে বিজয় করেছে। আর 24 সালের নির্বাচন, যিনি এটা হচ্ছে কি ধরনের, এটা বলা হয় ডামি নির্বাচন বলা হয়। তো এখানে যিনি সরকারি দল তিনি বিরোধী দল, যিনি যার প্রতীক নৌকা, তার প্রতীক ট্রাক, সবকিছু মিলিয়ে এই ধরনের একাকার হয়ে গেছে। যখন বৈধতা খুঁজে পাচ্ছে না, বৈধতা খোঁজার চারদিকে হাত বাড়ছে, সরকার কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারছে না। এই জন্যই, কারণ কোনো না কোনো ওয়েতে এইসব লোকগুলোর কাছে এই ব্যক্তিগতভাবে ছাগলকাণ্ড না হোক, অন্য যে কোনো এই ধরনের ব্যুরোক্রেসি উপরে, সেনাবাহিনীর উপরে, এই যে আজিজ সাহেবদের উপরে, আজিজ সাহেব 18 সালে বলেছে যে 18 সালে নাকি সবচাইতে এর চাইতে ভালো নির্বাচন উনি নাকি দেখেন। একজন সেনা প্রধান যখন এই ধরনের পলিটিক্যাল কথাবার্তা বলে, ব্যানার্জির যে ধরনের বিরোধী দলের উপর চোখ রাঙিয়ে যাবে কথা বলতো, যেভাবে ব্যানার্জির যেসব কর্মকাণ্ডগুলো করেছে, আমি এর আগেও বলেছি একটি টকশোতে, যে দলেরই হোক, জামাত ইসলামের একজন নেতা, উনি ডাক্তার, লক্ষ্মীপুরে তাকে ছাদের উপর গুলি করে লাথি মেরে ছাদ থেকে নিচে মেরে হত্যা করেছে এই র্যাবের ইয়েতে। এই ব্যানার্জির যখন র্যাবের উপর যখন স্যাংশন আসলো, ইনক্লুডিং ব্যানার্জির এবং আরো কয়েকজনের উপরে, তখন যদি গভর্নমেন্ট সচেতন হতো যে আমি একটু খুঁজে দেখি বিষয়টা কি, কেন ওর উপর স্যাংশন আসলো, গভর্নমেন্ট যদি খুঁজে দেখতো বিষয়গুলো, তাহলে তো আপনার এই এত মামলা তখনই ধরা পড়তো এইসব জিনিসগুলো। কিন্তু এখন শুধু মিয়া সাহেব না, ব্যানার্জির পরে আরো একজন হচ্ছে মিয়া, এরপরে আরো কত মিয়া যে আছে, আপনি যদি দেখেন এদের সম্পদের পাহাড়। এক একজনের, আমি এবং আমার স্ত্রী, আমরা দুজনই নর্থ আমেরিকান পিএইচডি, দুজনই আমেরিকান, আমার স্ত্রী কানাডিয়ান পিএইচডি, আমি আমেরিকান পিএইচডি, আমি দুজনই ইউনিভার্সিটি প্রফেসর। আবার ইয়েতে আমি গাড়ি কেনা তো আমি আমরা রিক্সায় চড়তাম সবসময়, আমার গাড়ি কেনার কোনো ইয়ে ছিল না। আমাদের ঢাকাতে হোক অন্য কোথাও আমার কোনো জায়গা নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা প্রতি মাসে 500-1000 টাকা দিয়ে একটা হাউজিং করেছে, ওখানে আমি বিভিন্ন গত 25 বছর ধরে টাকা দিচ্ছি, এখনো টাকা দেওয়া শেষ না, ওই রাজশাহীতে 5 কাঠা জমির জন্য। তো এই অবস্থা আমাদের অবস্থা। আর ওখানে এই ধরনের লোকজন ওরা যদি এমন হতো যে সমাজে ওর লেভেল কি আমার লেভেলের চাইতে উপরে, ওর মেধা কি আমার মেধার উপরে, ওর চাইতে কি লেখাপড়া আমি কম করেছি, ওর চাইতে কি যোগ্যতা আমার কম, যে আমি যে পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে আমাকে, সেক্ষেত্রে এই ধরনের আমলারা এই ধরনের অন্যান্য সুবিধা ভোগে বেনিফিশিয়ারি। অনেক ধন্যবাদ, শুনবো আপনাকে আবারও। আপনাকে ধন্যবাদ।